হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তো এই বিষয়টা আমরা আলোচনা করার জন্য বিষয়টাকে যে পার্ট পার্ট ভাগে আমরা আলোচনা করে বিষয়বস্তু হিসাবে লিখে রেখেছি, তোমরা সেটা দেখো। যে বিষয়টা হচ্ছে আমরা প্রথম জানবো প্রিজম বিষয়টা কি। অর্থাৎ আমরা বিভিন্ন প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ পড়ছিলাম। তো সেখানে ইতিপূর্বে আমরা সমান্তরাল কাঁচ ফলক বা আয়তাকার কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ পড়েছি। তো এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। তো বিষয়টাকে আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করে আলোচনাটা করব। সেই ভাগগুলো হচ্ছে প্রিজম সম্পর্কে আমরা ভালো করে জানবো, প্রিজমটাকে ভালো করে চিহ্নিত করার জন্য তার সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা জানবো। প্রিজমের মধ্য দিয়ে যে আলোর প্রতিসরণের রেখাচিত্র, অর্থাৎ কোন দিকে কিভাবে প্রতিষ্ঠিত হয়ে রশ্মিগুলো যাবে, সেটা প্রিজমটাকে বিশেষ বিশেষ মাধ্যমে রেখে তার রেখাচিত্র অঙ্কন করব। বিশেষ বিশেষ ভিন্ন ভিন্ন আপতন কোণের জন্যও আমরা রেখাচিত্রটা অঙ্কন করব। প্রতিসরণের নিয়ম অনুযায়ী হবে সেই চিত্রগুলো। তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চ্যুতি কোণ। প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোর গতিপথের যে বিচ্যুতি ঘটে, যাকে আমরা কৌণিক বিচ্যুতি বলে থাকি, সেই কৌণিক বিচ্যুতির একটা রাশিমালা আমরা প্রতিষ্ঠা করব, জানবো। এবং সেই রাশিমালাটা হবে ডেল্টা কে যদি আমরা চ্যুতি কোণ বলে থাকি। চ্যুতির মান সেটা হচ্ছে আপতন কোণ আর নির্গমন কোণের যোগফল থেকে প্রিজমের যে প্রতিসারক কোণের মানের বিয়োগফলের সঙ্গে সমান। এই চ্যুতির রাশিমালাটা নির্ণয় করার পরেই আমরা এই রাশিমালাটা থেকে আমরা আলোচনা করব, ডিসকাশন করব, এবং চ্যুতির মানটা কিভাবে আপতন কোণের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়, এবং সেখান থেকে আমরা পাবো হচ্ছে যে ন্যূনতম চ্যুতির যে শর্তগুলো, এবং সেই বিশেষ শর্তগুলোর মধ্যে জানবো যে সেই শর্ত যখন হয় তখন যে আপতন কোণ এবং নির্গমন কোণ দুটো সমান হয়। এবং সেই শর্তে যখন আমরা অ্যাপ্লাই করব প্রিজমটার উপর, দেখবো যে প্রিজমের ভেতরে কিন্তু যে প্রতিসৃত রশ্মিটা যাচ্ছিল সেটা কিন্তু যে ভূমির সমান্তরাল দিয়ে যায়। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ন্যূনতম চ্যুতির যে রাশিমালাটাকে আমরা লেখচিত্রতে প্রকাশ করে দেখাবো যে সেই লেখচিত্রের প্রকৃতিটাও একটা ইউ শেপ আকৃতির হবে, এবং তার একটা ডেল্টা যে পরিবর্তনটা I1 এবং I2 সমান হয়, তখনই তার একটা নিম্নতম বিন্দু পাই। এইরকম একটা লেখচিত্র আমরা অঙ্কন করব। এরপরে আমরা এই যে ন্যূনতম চ্যুতির রাশিমালাটার এখন ভিন্ন ভিন্ন রূপ আমরা তাকে রূপান্তরিত করব। রাশিমালাটিকে বিভিন্ন গাণিতিক প্রশ্ন সমাধানের জন্য ভিন্ন ভিন্ন রূপগুলো কি কি, অর্থাৎ যখন আমরা ন্যূনতম চ্যুতির শর্ত অ্যাপ্লাই করব তখনই সমীকরণটা দিয়ে আমরা কিন্তু তার গুরুত্ব হিসাবে বলতে পারি যে এই সমীকরণ দিয়ে আমরা প্রিজমের প্রতিসরাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। এবং প্রিজমের যে প্রতিসরাঙ্কের রাশিমালাটা তখন কিন্তু এই রকমের আকৃতির রূপ ধারণ করবে। এবং সেই সঙ্গে সেই প্রিজমটা যদি অত্যন্ত পাতলা নেওয়া হয়ে থাকে, যেখানে এ নিয়ারলি ইকুয়াল টু 10 ডিগ্রিরও কম হয়ে থাকবে, তখন সেই শর্তে এই সূত্রটা, এই সমীকরণটা যে রূপ ধারণ করবে সেটা হচ্ছে এই ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। অর্থাৎ এই ভিন্ন ভিন্ন রূপটা আকৃতি ধারণ করবে। সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের এই বিষয়টাতে আমরা যেটা আলোচনা করব প্রতিসরণের কয়েকটা প্রাকৃতিক দৃষ্টান্ত। তো প্রাকৃতিক দৃষ্টান্তগুলোকে আমরা প্রত্যেকটা আলোচনায় ছোট ছোট করে কিছু কিছু ঢুকিয়েছি। এখানেও আমরা জানবো যে প্রতিসরণের দরুন যে আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, তারাগুলোকে আমরা ঝিকিমিকি করতে দেখি। যদিও আমরা আগের ক্লাসে এটা আলোচনা করতে ভুলে গেছিলাম, তো এখানে সেই বিষয়টা একটু আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত হওয়ার কিছু আগে থেকেও আমরা সূর্যকে দেখতে পাই, কিংবা সূর্য অস্ত চলে যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত, প্রায় 2 মিনিট পর্যন্ত কিন্তু অতিরিক্ত সময়গুলো আমরা সূর্যটাকে দেখতে পাই। তার প্রধান কারণও হচ্ছে যে আলোর প্রতিসরণ। সেই বিষয়টা একটু ছোট্ট আলোচনা করব। সঙ্গে সঙ্গে প্রিজম সম্পর্কিত যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে বা তোমাদের প্রশ্নগুলোকে সমাধান করতে হয়, যে গাণিতিক প্রশ্নগুলোকে, তারও একটা আমরা
সংক্ষিপ্ত আলোচনাটা আমরা আজকের এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা দেখার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তোমরা দেখার মতো করে মানসিকতা নিয়ে খাতা পেন নিয়ে তোমরা বসবে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে ভিডিওটাকে পজ করে তোমরা সেগুলোকে তুলে নেবে এবং সর্বোপরি তোমরা ভিডিওটাকে দেখার পরে কিন্তু বইটাকে তোমরা পড়তে ভুলবে না। বই হচ্ছে কিন্তু তোমাদের সবচেয়ে কাছের বন্ধু। বিভিন্ন জায়গায় যে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে সেগুলোর মধ্যে যে যে কতটা সত্যতা রয়েছে তখনই তোমরা বইটা যখনই পড়বে সেটা বুঝতে পারবে। তো চলে এসো, আজকের আমরা এই ভিডিওর যে মূল বিষয়গুলোকে একের পর এক উপস্থাপনা করছি। প্রথমে আলোচনা করব যেটা আমরা বলেছিলাম প্রিজম বিষয়টা। প্রিজম আমরা কি বললাম? একটা প্রতিসারক মাধ্যম, একটা বিশেষ আকৃতির প্রতিসারক মাধ্যম। তো প্রিজম হচ্ছে কিনা তিনটা হচ্ছে যে আয়তকার তল, তিনটা আয়তকার তল থাকবে আর দুটি ত্রিভুজাকৃতি তল থাকবে, সেই ধরনের প্রিজম নিয়ে আলোচনাটা করব। তো এখানে প্রিজম যে তার প্রিজমের যে বাস্তব সংজ্ঞা, যেখানে আমরা অনেকগুলো আয়তকার তল এবং তার সঙ্গে সঙ্গে যে দুটো সমান্তরাল তল থাকবে সেইটাকে প্রিজম বলা হয়। প্রিজমের সেই দুটো সমান্তরাল তল যেদিকে আছে সেই দিকের ভূমিটা ত্রিভুজাকৃতি হতে পারে, বহুভুজাকৃতি, চতুর্ভুজাকৃতি, বিভিন্ন প্রকারের হতে পারে। তো আমরা এখানে যে প্রিজমটা নিয়ে আলোচনা করব প্রধানত যে তিনটা যে আয়তকার তল এবং যে দুটো ত্রিভুজাকৃতির তল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটা আমরা প্রিজমের চিত্র অঙ্কন করেছি। এখানে দেখতে পাচ্ছ যে দুটো আয়তকার তল সেই দিকে এই দিকে এবং ভূমি বরাবর রয়েছে আর দুটো ত্রিভুজাকৃতি তল। আমরা মাঝের আরো একটা একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, তোমরা বইতে দেখলে তোমরা আরো সুন্দর ছবি দেখতে পাবে। তো এক্ষেত্রে দেখে নাও, এই মাঝের যদি বিষয়টা মুছে দিয়ে আমরা, তো এখানে দেখতে পাবে যে তিনটা আয়তকার তল এবং দুটো ত্রিভুজাকৃতি তল নিয়ে আবদ্ধ একটা ত্রিমাত্রিক বস্তু। তো এই রকম প্রিজমটাকে আমরা অঙ্কিত করার পর এর কতগুলো বিশেষ বিশেষ সংজ্ঞা এখান থেকে আমরা জানবো। যেমন হচ্ছে কি প্রতিসারক তল। প্রিজমের দুটো প্রতিসারক তল থাকে, যে দুই দিকে দুটো তল বরাবর যেটা দিয়ে আলো রশ্মিগুলো আপতিত হয় এবং একটা দিক দিয়ে প্রতিসৃত হয়, সেই দুটো যে তলগুলোকে বলা হচ্ছে প্রতিসারক তল। এই প্রতিসারক তলগুলো যে রেখা বরাবর মিলিত হয়েছে তাকে বলা হচ্ছে প্রান্ত রেখা বলা হচ্ছে। আর কি এই যে রেখাগুলো, এইগুলো এক একটা প্রান্ত রেখা, বুঝতে পারছো। এরপরে হচ্ছে যে ভূমিটা কি, প্রিজমটা যে আয়তাকার তলের উপর বসে রয়েছে এক্ষেত্রে সেটাই হচ্ছে প্রিজমের ভূমি। এবং হচ্ছে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ কোনটা? একটা প্রিজমের যে শীর্ষবিন্দুর যে কোণটাকে বলা হচ্ছে প্রতিসারক কোণ, যাকে আমরা এ দিয়ে চিহ্নিত করে থাকি। তো একটা প্রিজমের প্রতিসারক তল, প্রতিসারক কোণ, পার্শ্বরেখা, ভূমি, এছাড়া এই সঙ্গে সঙ্গে আমরা প্রস্থচ্ছেদটা বিষয়টা বুঝবো। প্রস্থচ্ছেদ, একটা প্রিজমটাকে যদি তার পার্শ্বরেখার সঙ্গে লম্বভাবে একটা রেখা টেনে আমি তাকে কেটে ফেলি, সেইটা যেটা পাবো সেটাই হচ্ছে তার প্রস্থচ্ছেদ, প্রধান ছেদ বা প্রস্থচ্ছেদ বলছি। তাহলে সেই রকম একটা প্রিজম আমরা তার প্রস্থচ্ছেদ অঙ্কিত করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা মনে করো একটা প্রিজমের পার্শ্ব রেখাগুলোর সঙ্গে লম্ব করে একটা অংশ যদি আমি পাতলা ছেদ কেটে নিই, সেটা কি বলা হচ্ছে? তার হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। লম্ব ভাবে কেটে নেওয়া প্রস্থচ্ছেদটাকে বলা হচ্ছে প্রধান ছেদ। তো এই হচ্ছে প্রিজম সম্পর্কিত যে মূল বিষয়টা। এখন একটা প্রিজমের প্রধান ছেদ নিয়েই আমরা দ্বিতীয় পাঠের আলোচনাতে চলে আসছি, যে আলোর প্রতিসরণটা এই প্রিজমের প্রধান ছেদে কিভাবে হচ্ছে আমরা সেটার অঙ্কন করব। তাহলে প্রিজমের মূল বিষয়গুলো তোমরা বই থেকে সংজ্ঞাগুলোকে একটু ভালো করে পড়বে। আমরা যে প্রত্যেকটা বিষয়কে এখানে দ্রুততার সঙ্গে একটু আলোচনাটা করছি, তোমরা একটু মাইনিউটলি দেখবে। তো এই প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। দ্বিতীয় হচ্ছে কি প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের রেখাচিত্র। তো এখন প্রিজমটাকে মনে করো একটা কাঁচের তৈরি প্রিজম আমরা নিলাম।
তাহলে কাঁচ হচ্ছে বায়ু মাধ্যমে এটাকে রেখেছি। এখন প্রিজমটা সাধারণত হয়ে থাকে তিনটা বাহু অনেক সময় সমান হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে সমবাহু প্রিজম। তো এই প্রিজমের প্রস্থচ্ছেদ আমি বিভিন্ন ক্ষেত্রে এঁকে রেখেছি এবং তার মধ্য দিয়ে আলোর রশ্মির প্রতিসরণের রেখাচিত্রগুলো অঙ্কন করব। তো মনে করো একটা আলোক রশ্মি এটা হচ্ছে কাঁচের তৈরি আর বাইরে রয়েছে বায়ু মাধ্যম। তো 1 নম্বর চিত্রতে আমি যদি একটা আলোক রশ্মি এই প্রিজমের উপর একটা কোণে একটা তলে আপতিত হয়েছে, আমি নাম দিয়ে রাখছি এবিসি একটা প্রিজম, এটাও একটা এবিসি একটা প্রিজম। তো এই তলে যখন আলোক রশ্মিতে আপতিত হলো, এই দুই মাধ্যমের বিভেদ তলে একটা অভিলম্ব আমাদেরকে অঙ্কন করতে হবে। তো আলোক রশ্মি লঘু থেকে ঘনর দিকে যাওয়ার সময় আমরা জানি অভিলম্বের দিকে একটু বেঁকে আসবে, অভিলম্বের দিকে একটু বেঁকে যাবে, গিয়ে এই রশ্মিটা দ্বিতীয় তলে আপতিত হবে। এই দ্বিতীয় তলের উপরও আমরা একটা যদি অভিলম্ব অঙ্কন করে রাখি, এইখানেও আমরা দেখব এই আপতন কোণ হচ্ছে এইটা আপতন কোণ। এবং এক্ষেত্রে আলোক রশ্মি আবার নির্গত হওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ আমরা জানি এটা ভিতরে বাইরে আবার বায়ু মাধ্যম রয়েছে, বায়ুতে যেহেতু রাখা আছে এবং এটা কাঁচের তৈরি, তাহলে আলোক রশ্মি এভাবে নির্গত হয়ে যাবে। এই হচ্ছে তার রেখাচিত্র। তোমরা PQRS নাম দিয়ে তোমাদের চিত্র যদি অঙ্কন করতে পারো নিশ্চয়ই বুঝতে পারবে। এখন আমরা যদি এই প্রিজমটাকে বর্তমানে ধরো এটা হচ্ছে বায়ু কাঁচের তৈরি একটা প্রিজম, কাঁচের তুলনায় বেশি আলোকীয় ঘনত্ব বিশিষ্ট একটা যে মাধ্যমে আমি ধরো প্রিজমটাকে রেখেছি। তো আমরা তোমাদের বিভিন্ন যে প্রতিসারক মাধ্যমে দিয়েছিলাম, তো কাঁচের প্রতিসারাঙ্ক তোমাদেরকে বলেছিলাম হচ্ছে 1.52। আমরা ধরো এটাকে আমরা কার্বন ডাই সালফাইডে ডুবিয়ে রেখেছি, অর্থাৎ কার্বন ডাই সালফাইড CS2। কাঁচের প্রতিসারাঙ্ক যেখানে 1.63। কাঁচ আবার দু ধরনের হয়, আমরা পড়েছিলাম যে ক্রাউন কাঁচ আর হচ্ছে ক্রাউন কাঁচ, এর সঙ্গে সঙ্গে ফিন্ড কাঁচ আমরা পড়েছিলাম। তো আমরা মনে করছি এটা ক্রাউন কাঁচ, এর হচ্ছে ক্রাউন কাঁচ 1.52 হচ্ছে এর প্রতিসরাঙ্ক। এটাকে আমি কার্বন ডাই সালফাইড, যার প্রতিসরাঙ্ক তোমরা মনে রাখবে 1.63 নিউটন, এর মধ্যে ডুবিয়ে রেখেছি। এক্ষেত্রে আলোক রশ্মি যদি এখান থেকে একটা আপতন কোণে পড়ে, তাহলে বাইরে হচ্ছে কিন্তু ঘন মাধ্যম, এটা হচ্ছে হয়ে যাচ্ছে তোমাদের লঘু মাধ্যম। আলোকীয় ভাবে এটা লঘু, আলোকীয় ঘনত্বের দিক থেকে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘন থেকে লঘুর দিকে ঢুকছে, তখন কিন্তু আলোক রশ্মির যে আমরা জানি অভিলম্ব থেকে আপতন কোণের থেকে প্রতিসরণ কোণটা একটু বড় হবে। আবার এক্ষেত্রেও আমরা এখানে যদি অভিলম্ব টেনে আলোক রশ্মি কাঁচ থেকে আবার অর্থাৎ লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে, তখন আমরা জানি যে অভিলম্বের দিকে বেঁকে যাবে। তো আমরা এক্ষেত্রে অর্থাৎ যদি প্রিজমটার যে আলোকীয় ঘনত্ব মাধ্যমের ঘনত্ব থেকে বেশি থাকে, তখন দেখছি যে ভূমির দিকে বেঁকে যাচ্ছে। প্রকৃতিটা একটু জানার চেষ্টা করো, লেখচিত্র থেকে আলো রশ্মির প্রতিসরণের রেখাচিত্র, আর এখানে ভূমি থেকে দূরে সরে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে কোন মাধ্যমে, আমি মাধ্যমটার উপর নির্ভর করবে কিন্তু আলোর প্রতিসরণটার পর রশ্মি কোন দিকে যাবে, ভূমির সব দিকে বেঁকে আসবে না ভূমির থেকে বেঁকে যাবে। তাহলে বাইরে যদি ঘন মাধ্যম থাকে তাহলে কিন্তু এই রকম আমরা প্রকৃতি দেখতে পাবো। তো এখন আমরা এই যে রশ্মি রেখাচিত্রটার ঠিক এইরকম যদি আমরা ভিন্ন ভিন্ন কোণে অঙ্কন করার চেষ্টা করি, তখনও কিন্তু প্রতিসরণের নিয়ম মেনেই কিন্তু এই বিষয়গুলো ঘটবে। তো ভিন্ন ভিন্ন কোণ বলতে কি বলছো, এই যে কোণে ফেলেছি আলোক রশ্মিটা এখানে, এইটার থেকে ধর একটু বেশি কোণে আমি আপতিত করলাম, তখন তার চিত্র কি হবে, বা তার থেকে কমে ফেললাম তখন তার হচ্ছে 3 নম্বরে ফেললাম, তখন তার প্রতিসরণের রশ্মি চিত্র কি হবে। তোমরা নিশ্চয়ই প্রত্যেক জায়গায় সেখানে লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে না ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে বিষয়টাকে মাথায় রেখে চিত্রগুলো নিশ্চয়ই অঙ্কন করতে পারবে। তো এক্ষেত্রে এই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের রেখাচিত্র প্রিজমের মধ্য দিয়ে কি হয় এবং তার যে গুরুত্বপূর্ণ কনক্লুশন গুলো আমরা পাচ্ছি। তো এরপরে আমরা চলে আসবো এই যে প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মি যাওয়ার ফলে দেখতে পাচ্ছি তার অরিজিনাল পথ থেকে তার
বিচ্যুতি ঘটছে কিংবা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি অরিজিনাল পথ থেকে আলোর যে বিচ্যুতি ঘটে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে আলোর যে চ্যুতি কোণ, আলোর বিচ্যুতি বা চ্যুতি, কৌণিক চ্যুতি। তো যে ক্ষেত্রে আমরা যখন সমান্তরাল কাঁচের ফলক পড়িয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কিন্তু আলোর কোনো চ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটেছিল। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলোর হচ্ছে কিন্তু কৌণিক বিচ্যুতি ঘটবে। তো এখানে এর পরের আলোচনা আমরা চলে আসছি যে কৌণিক বিচ্যুতির রাশিমালাটা আমরা নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা প্রিজমটাকে একটু বড় করে অঙ্কন করছি, যে এটা মনে করো একটা সমবাহু প্রিজম বা যে কোনো বা সমদ্বিবাহু প্রিজম, যার প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে এ, ABC হচ্ছে সেই প্রিজমটা। এই প্রিজমের মধ্য দিয়ে আমরা একটা আলোর রশ্মি একটা প্রতিসারক তলে ফেললাম, তার মধ্য দিয়ে প্রতিসরণের নিয়ম মেনে আলোক রশ্মির যে প্রতিসরণ হচ্ছে বিভিন্ন বিভিন্ন তলগুলোতে, তো সেইটা আমরা অঙ্কিত করছি। তো এক্ষেত্রে আবার অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তো এক্ষেত্রে আমরা মনে করছি পি কিউ আর এস, এই হচ্ছে একটা রশ্মি যেটা প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই প্রিজমটার এখানে যে বিভেদ তল আপতন বিন্দুতে একটা লম্ব অঙ্কন করেছি, ধরো মনে করো এন, যে এন ড্যাশ, যে একটা n1 ড্যাশ, আর এক্ষেত্রে মনে করো এই রশ্মিটা যেটা যে লম্বটা এঁকেছি n2 ড্যাশ। ঠিক আছে, এদেরকে বর্ধিত করে দেওয়ার ফলে মনে করছি ও বিন্দুতে ওরা ছেদ করেছে। তো এক্ষেত্রে যে বিচ্যুতি বা চ্যুতি কোণটা আমরা পাবো কি করে, যে আপতিত রশ্মিটা যেটা পড়ছিল তার অরিজিনাল ডিরেকশনটা যেটা, আর যেটা নির্গত হয়ে গেছে সেই নির্গত রশ্মির যে রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলে এই যে কোণটা আমরা পাচ্ছি, মনে করো এই যে নির্গত রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করলে এটা সম্ভবত ডি বিন্দুতে মনে করো ছেদ করেছে, যে কোনো নাম তোমরা দিতে পারো, মনে করছি আমরা ডি বিন্দুতে ছেদ করেছি। আর এইটাকে বর্ধিত করেছি পি, যে টি পর্যন্ত ধরো বর্ধিত করেছি। তাহলে এইখানে দেখতে পাচ্ছ চ্যুতি কোণটা, এই চিত্র থেকে যে চ্যুতি কোণটা হচ্ছে, যাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা সমান এই যে টি ডি আর, তোমরা যে কোনো নাম দিয়ে অঙ্কিত করো। তাহলে এই চ্যুতি কোণের মানটা এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা এই আপতন কোণ, যাকে আমরা I1 বলে দিলাম, এখানে প্রতিসৃত হয়েছে অভিলম্বের সঙ্গে যে কোণ করে প্রতিসৃত হয়েছে এটাকে R1 নাম দিলাম। অপর পৃষ্ঠে এক্ষেত্রে এই প্রতিসৃত রশ্মিটা যখন ভেতর দিয়ে যাচ্ছে, ডট ডট আকারে যাচ্ছে, এই যে কোণটা এটাকে আমরা অপর পৃষ্ঠে, এটা হচ্ছে R2 আপতিত কোণ, আর এখান থেকে নির্গমন কোণটা এটাকে আমি বলছি ধরো এটা হচ্ছে I2 অভিলম্বের সঙ্গে যে কোণ করেছি। তো এখানে প্রশ্ন হচ্ছে এটাকে I2 নাম দিলাম না R2 দিলাম, কারণ কি আলো তোমরা জানো যে প্রত্যাবর্তন নীতি মেনে চলে, তো সেই এখান থেকে পাঠালেও এইটা তখন আপতন কোণ হতো, এইটা হতো তার প্রতিসরণ কোণ। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে R2 আর এটাকে I2 বলে চিহ্নিত করেছি। তো এক্ষেত্রে এইগুলো চিহ্নিত করে দেওয়ার পরেই এখানে আমরা এই যে চ্যুতি কোণের মানটাকে এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো এখন এই যে চ্যুতি কোণটা দেখো, এই যে ডি কিউ আর ত্রিভুজ ডি কিউ আর, ভালো করে দেখো ডি কিউ আর ত্রিভুজের ওটা বহিস্থ কোণ। তাহলে একটা বহিস্থ কোণ আমরা জানি দূরবর্তী অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। দূরবর্তী যে কোনো একটা, তোমরা যে পড়েছো একটা ত্রিভুজের একটা বাহুকে প্রসারিত করলে এই যে বহিস্থ কোণটা দূরবর্তী অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান, সেখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ দূরবর্তী অন্তস্থ কোণগুলো, যে দূরবর্তী অন্তস্থ কোণগুলো এক্ষেত্রে এই কোণটা, অর্থাৎ ডি কিউ আর, তার সঙ্গে সঙ্গে আর কি হচ্ছে কিউ আর ডি। তো এখন দেখো আবার এই যে অভিলম্বটা আমরা দুটো প্রতিসারক তলে টেনেছি, এই অভিলম্বটা, এই কোণটা I1 হওয়া মানেই এই পুরো কোণটা কিন্তু I1। ভালো করে খেয়াল করো, এটা বিপ্রতীপ কোণ থেকে এইটা যদি R1 হয়ে থাকে, এই কোণটার মান কত, অর্থাৎ ডি কিউ আর, যে ডি কিউ আর কোণটা তোমরা পেয়ে যাবে কিন্তু I1 থেকে বাদ যাবে R1 মাইনাস R1। বোঝা গেছে?
ঠিক এক্ষেত্রে অপর পৃষ্ঠে তলেও এই যে অভিলম্বটা টানার ফলে যে এই I2 কোণটা উৎপন্ন হয়েছে, এই পুরো কোণটা তোমাদের I2 থেকে R2 এটা বাদ যাচ্ছে, এই তাহলে কোণটা কত হবে, এই যে QRD এই ছোট্ট কোণটা তাহলে বাদ যাবে হচ্ছে I2 থেকে তোমাদের R2 টা বাদ যাবে। তো এটা তোমাদের বিপ্রতীপ কোণ। এই যে বিষয়গুলো তোমরা দেখে দেখে চিত্র থেকে অঙ্কন করে লিখবে, তোমাদের যখন এটা প্রমাণ পড়বে কিন্তু অবশ্যই চিত্রটাকে অঙ্কন করতে হবে। তো এক্ষেত্রে দেখো I1 আর I2 টাকে একজোট করে নিয়ে -R1 আর -R2 থেকে মাইনাস কমন নিলে -R1 প্লাস R2, এইরকম একটা আমরা সমীকরণের পর্যায়ে পৌঁছে যাচ্ছি। তো আমাদের কেন আমরা এই বহিস্থ কোণগুলো কিন্তু আমরা নির্ণয় আর আপতন কোণ আর নির্গমন কোণটাকে আমরা মেজার করতে পারি, কিন্তু ভেতরের কোণ তো আমরা পরিমাপ করার কোনো অপশন নেই। তো আমরা বারবার চাইবো যে এই ভেতরের কোণগুলোকে আমাদের মেজারেবল যে কোণের আকারে রূপান্তরিত করতে। তো আমাদের লক্ষ্য হবে এই R1 আর R2 টাকে চেঞ্জ করা। তো এখন এইটা করার জন্য আমরা যদি ত্রিভুজটাকে নিই, ত্রিভুজ দেখো OQR, অর্থাৎ এই কোণগুলো যাদের অংশ OQR ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি, দেখো এক্ষেত্রে যে দেখো একটা হচ্ছে R1 প্লাস আর একটা কোণ হচ্ছে R2, আর একটা কোণ হচ্ছে QOR প্লাস QOR, এই তিনটা কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি, এটাকে আমি একটা নাম দিলাম। আবার দেখো AQOR, এটা একটা চতুর্ভুজ AQOR, এই যে চতুর্ভুজটা থেকে তোমরা পাচ্ছ এটা হচ্ছে প্রতিসারক কোণ, এটাকে আমরা নাম দিচ্ছি A। আর এখন দেখো এই যে অভিলম্ব টেনেছিলাম এই তলের উপর N1 ড্যাশ কিংবা যেটা বর্ধিত করতে ও বিন্দুতে ছেদ করেছে, এটা লম্ব হয়েছে এখানে, এই কোণটা পুরোটাই কিন্তু অর্থাৎ AQO কোণ পুরোটা 90 ডিগ্রি, প্লাস তার সঙ্গে দেখো QOR কোণ, তার সঙ্গে আবার এটা 90 ডিগ্রি, এই তলের সঙ্গে এটা লম্ব টানা হয়েছিল এই 90 ডিগ্রি, এই চারটা কোণের যোগফল কত হয় না 360 ডিগ্রি, কারণ একটা চতুর্ভুজের চারটা কোণের যোগফল হয়ে থাকে 360 ডিগ্রি। তো এক্ষেত্রে এই যে চারটা কোণকে যোগ করলে, তো এইভাবে এখান থেকে তোমরা দেখো এই যে তোমরা A প্লাস QOR এই দুটো কোণ রেখে দিয়ে দুটো 90 কে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে বিয়োগ করলে 180 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এটাকে আমি 3 নম্বর সমীকরণ হিসাবে যদি দেখি, তাহলে এখন দেখো 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণকে তুলনা করো। দেখো এই দুজনের সঙ্গে যে কোণ যোগ হয়ে 180 হয়েছে, এর সঙ্গে সেটা যোগ হয়ে 180 হয়েছে, তাহলে দেখতে পাচ্ছ দুজনকে তুলনা করে করতে পারছি, অর্থাৎ কি 2 নম্বর এবং 3 নম্বর তুলনা করে আমরা কি পাচ্ছি যে R1 প্লাস R2 এটা সমান A হচ্ছে। তো বর্তমানে এইটাকে এখন যদি এটাকে আমি 4 নম্বর নাম দিই, এবং অতএব তখন 1 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাবো ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, বুঝতে পেরেছো? তো এইভাবে যে চ্যুতি কোণের রাশিমালা আমরা বের করতে চাইছিলাম, যে অর্থাৎ একটা প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির কতটা বিচ্যুতি ঘটে তার রাশিমালাটা এখন আমরা বের করছিলাম, সেটা আমাদের নির্ণয় করা হয়ে গেল। তো এই নির্ণয় করার প্রসেসটা তোমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে রাখো, খুব একটা কঠিন নয়, কয়েকটা মাত্র স্টেপ ফলো করলেই পৌঁছে যাবে। তো চিত্রটা অবশ্যই কিন্তু অঙ্কন করতে হবে। তো এরপরে চলে আসছি এই যে রাশিমালাটার প্রমাণ আমরা করলাম সেটার আলোচনা করব, অর্থাৎ সেটাকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির উপর বিচার করে সেখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি সেটা একটু দেখব। তাহলে যে এই রাশিমালা যেটা D সমান I1 প্লাস I2 মাইনাস A পেলাম, এক্ষেত্রে আমরা আলোচনা করতে গিয়ে, অর্থাৎ আমরা ওই যখন কোনো একটা প্রিজমের ওপর ভিন্ন ভিন্ন কোণে এই যে আলোটাকে যদি ওর উপর ফেলাতে চেষ্টা করি, তো আমরা দেখতে পাবো একটা জায়গায় আমরা পেয়েছিলাম না A সমান R1 প্লাস R2, বুঝতে পেরেছো? তো একটা চিত্রটাকে আরেকবার অঙ্কন করে নিচ্ছি। এখানে আমরা প্রতিসরণের নিয়মটা ফলো করেই আঁকছি, তবে একজ্যাক্ট কোন ডিরেকশনে হচ্ছে সেটা। তো
তো এক্ষেত্রে এই I1 যে কোণটা আর R1 কোণটা, এক্ষেত্রে R2 কোণ আর I2 কোণ, তো এই যে আর হচ্ছে বিন্দু, তো এই যে কোণগুলো দেখতে পাচ্ছ, এখন I1 কোণটাকে আলোচনাতে আমরা আসছি। প্রথমে এই যে সমীকরণটা নির্ণয় করলাম তার আলোচনা। ফার্স্ট দেখো, I1 যদি ছোট করি, I1 কোণের মানটা ছোট করা মানেই প্রতিসরণের সূত্র অনুযায়ী R1 ও হয়ে যাবে ছোট, R1 ও ছোট হবে। এখন দেখো A সমান R1 প্লাস R2, এ হচ্ছে প্রতিসারক কোণ, যেটা একটা যদি ছোট হয়ে যায় তাহলে R2 বড় হবে, R2 কোণটা বড় হওয়া মানেই হচ্ছে I2 কোণটা বড় হয়ে যাবে, কারণ সেই একটা প্রতিসরাঙ্কের যে সূত্র সাইন, যে স্নেলের সূত্র থেকে আমরা I2 টা বড় পাবো। অর্থাৎ আপতন কোণ একটা যদি ছোট করি তাহলে I2 কোণটা কিন্তু হয় বড়, অর্থাৎ একটা কোণ ছোট হলে একটা কোণ হয়ে যাবে বড়। আবার দেখো, খুব ছোট করা মানে I কোণটাকে যদি খুব ছোট করি I2 টা খুব বড় হবে, I2 টা খুব বড় হবে যোগফল থেকে, তাহলে এই যোগফলটার মানটা বড় হবে, সেখান থেকে a একটা নির্দিষ্ট মান বাদ যাওয়া মানে ডেল্টাটা বড় হবে। তাহলে I1 টাকে যখন ছোট করব I2 টা বড় হবে। আবার দেখো, আলো তো তার প্রত্যাবর্তন নীতি মেনে চলে, আমি I1 কোণে ফেললে I2 এখানে পাচ্ছি, আমি তাহলে যদি I2 কোণে ফেলি এখানে পাবো I1, অর্থাৎ একই যে বিচ্যুতি জন্য আমরা দুটো করে কোণে কিন্তু সমান মান পাবো। এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে দুটো কোণের জন্য I1 আর I2 যে আপতন কোণ, সেই যে দুটো কোণ পাচ্ছি, দুটো কোণের জন্য আমাদের ডেল্টা কিন্তু একই হয়। বুঝতে পারছো, যেহেতু প্রত্যাবর্তন নীতি মেনে চলছে, তো সেই একটা কোণে ফেললে আর একটা কোণ বড় হচ্ছে। তো দুটো যে কনক্লুশনকে আমরা যদি ভালো করে বুঝি, একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি, এর পরবর্তী যে লেখচিত্রটাতে যেটা আলোচনাতে করতে যাচ্ছি, দেখো একটা দিকে যদি যে চ্যুতি কোণটাকে প্রকাশ করি, একদিকে আপতন যে কোণটাকে ফেলছিলাম, তো দেখো যখন আপতন কোণ ছোট হবে তখন কিন্তু I2 টা বড় হয়ে যাওয়ার জন্য ডেল্টাটা বড় হচ্ছে। আবার কি, আমি I1 কে যদি একেবারে ছোট করে দিই, শূন্য করে দিই, তখন কিন্তু বিষয়টা কি হবে তার রেখাচিত্র অঙ্কন করলে তোমরা বুঝবে যে ওই তলে কিন্তু আলোকরশ্মি সোজা লম্বভাবে ঢুকে গিয়ে দ্বিতীয় তলেই শুধুমাত্র আপতিত হবে। তো অর্থাৎ কি, সেক্ষেত্রে প্রতিসরণের নিয়মটা আমরা প্রথম তলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, দ্বিতীয় তলে সরাসরি আলোকরশ্মি ঢুকে যাবে, কারণ অভিলম্ব বরাবর ফেলা মানে তার আপতন কোণ যদি শূন্য হয়ে যায়, সে অভিলম্ব বরাবর ঢুকবে, তার কোনো প্রতিসরণ ঘটবে না, সে দ্বিতীয় মাধ্যমে এসে সরাসরি এসে পড়বে, তো তারপর এখান থেকে সে প্রতিসরণ ঘটবে। তো সে যাই হোক, তাহলে আপতন কোণ যখন খুব ছোট থাকে, যে ডেল্টা বা চ্যুতি কোণের মানটা বেশি হয়। এখন এই যে ডেল্টার মানটা বেশি, তখন আপতন কোণের আরেকটা কোণেরও মানও পেয়ে যাই, যে দুটো কোণে একই হয়, তাহলে এইটা যদি খুব কোণেও একই হয়, আরেকটা কোণ এমন পাবো যে সেই দুটো জায়গায় আমরা একটা মান পাবো। আবার এইরকম ভাবে আপতন কোণটাকে বাড়িয়ে আস্তে আস্তে আমরা আবার একটা ডেল্টা মান দুটো জায়গায় পাবো। এইভাবে আমরা যদি দেখি দুটো মানে যেগুলো সমান হচ্ছে, সেই রকম দুটো কোণে সমান হতে হতে এমন একটা কোণ আমরা পেতে পারবো যে ডেল্টা মিনিমাম হয় যেই অবস্থায়, তখন আপতন কোণ আর যে নির্গমন কোণ যখন দুটো সমান হয়ে যায়, সেটাকে আমরা বলছি সবচেয়ে ন্যূনতম চ্যুতির অবস্থান। যখন দুটো কোণ সমান হয়ে, কারণ দুটোতে একটা বেশি একটা কমে সমান হয়, তাদেরকে একটু কমা বাড়া করে করে মানগুলো নিয়ে আসতে আসতে দেখা যাবে যখন দুটো মান একই হয়ে যায়, তখনই কিন্তু চ্যুতির মানটা সবচেয়ে কম হয়। তো এই যে যখন দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, তখন সেই সমীকরণটা থেকে তোমরা একটু খেয়াল করো, তাহলে যে আলোচনা করতে গিয়ে আমরা দেখছি যখন I1 আর I2 দুটো সমান হয়ে I হয়, তখন যে চ্যুতিটা তখন সর্বনিম্ন হয় বা সর্বনিম্ন চ্যুতির অবস্থান করে। তাহলে সেই অবস্থায় সেই মানটাকে আমরা যদি প্রকাশ করি, দেখতে পাচ্ছি 2I - a।
এবং সেই অবস্থায় আপতন কোণটা তখন কত, কোণটা আমরা পেয়ে যাব, আপতন কোণটা হচ্ছে ডেল্টা মিনিমামের সঙ্গে এ যোগ হয়ে থাকে 2 দিয়ে ভাগ, আপতন কোণটা হবে তখন এইটা। তো এখন আপতন কোণটা যখনই সমান হয়ে যাচ্ছে, তো এই অবস্থায় যে সূত্রটা পরিবর্তিত হয়ে সেখান থেকে আমরা আপতন কোণ নির্ণয় করতে পারি। তো এখন বারবার আসছি, এই যে ন্যূনতম চ্যুতিটা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ, কারণ ন্যূনতম চ্যুতির অবস্থানে থাকলে আমরা যে বিষয়টা আমরা জানতে পারলাম যে আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হবে, এবং এই অবস্থায় যদি প্রিজমটা একটা সমবাহু ত্রিভুজ কিংবা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে থাকে, তো এক্ষেত্রে আমরা জ্যামিতি থেকে দেখাতে পারবো যে এই ভেতরে যাওয়া রশ্মিটা, ভেতরে প্রতিসৃত রশ্মিটা কিন্তু ভূমির সমান্তরাল হয়। তাহলে এইটা হলে আমাদের কি হয় না, যে কোনো বস্তু থেকে আগত রশ্মির যে স্পষ্ট প্রতিবিম্ব আমরা পেয়ে থাকি। তো যেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন যে আলোকীয় যন্ত্রতে যখন আমরা আলোটার সম্পর্কে ডিসকাস করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করি, সেটার স্পষ্ট প্রতিবিম্ব থেকে আমাদের সিদ্ধান্ত নিতে অনেকটা সহজ হয়। তো এই যে আমরা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে অবস্থানে বসিয়ে আমরা কিন্তু যে কোনো মেটেরিয়ালের প্রিজমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে পারি। তো সেই প্রসঙ্গে আমরা চলে আসছি, যে লেখচিত্র তো জানলাম, এই যে সমীকরণটার ন্যূনতম চ্যুতি অবস্থানে একটা যে বিশেষ রূপ হয় সেইটাতে এবারে আমরা আসছি, যে আমরা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা যেটা যদি এই আপতন তলে মিউ সমান বার করি সাইন I1 বাই সাইন R1, তো সেক্ষেত্রে যে তখন আমরা পেয়ে যাচ্ছি I1 I2 সমান হওয়া মানে আমরা জানবো R1 সমান R2 হয়ে যাবে, বোঝা গেল। I1 সমান I2 হলে R1 সমান R2 হয়ে যাবে। তখন কিন্তু আমরা যেহেতু A সমান R1 প্লাস R2 পড়েছিলাম, সেখান থেকে আমরা পাবো R সমান A বাই 2। আর যখন আমরা I1 সমান I2 পাচ্ছিলাম, সেখান থেকে আমরা যে I ধরে নিয়ে যে I কোণটার মান আমরা পেলাম ডেল্টা M প্লাস A বাই 2। তো আপতন কোণ আর যে প্রতিসৃত কোণ দুটোকে আমরা যদি সাইন I বাই সাইন R এর রূপান্তরিত করে লিখি, তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব মিউ সমান সাইন অফ ডেল্টা M প্লাস A বাই 2 তার সঙ্গে সঙ্গে সাইন অফ A বাই 2। এই বিশেষ একটা প্রকৃতির সমীকরণ পাবো, যেখান থেকে আমরা সহজে এই যে প্রিজমটার মেটেরিয়ালের প্রতিসরাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। তো এই যে সমীকরণটা আরেকটা বিশেষ শর্তে আরেকটা বিশেষ রূপ ধারণ করবে, যেটা হচ্ছে কি প্রিজমটা যদি অত্যন্ত পাতলা নেওয়া হয়, অর্থাৎ পাতলা প্রিজমের ক্ষেত্রে, পাতলা প্রিজম যদি নিয়ে থাকি যেখানে এটা খুব ছোট 10 ডিগ্রি থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা জানি যে সাইন A নিয়ারলি ইকুয়াল টু A লিখতে পারি। অর্থাৎ যে ছোট কোণ থাকে, যেমন সাইন থিটার খুব কোন কোণ ছোট হলে সেটাকে আমরা সাইন থিটাকে থিটা লিখতে পারি, ঠিক সেক্ষেত্রে যখন ডেল্টাটাও ছোট হয়ে গেছে, এটাও খুব ছোট হচ্ছে, তখন এই সমীকরণটাকে আমরা লিখতে পারি মিউ সমান ডেল্টা M প্লাস A বাই 2, আর এটা হবে A বাই 2। তো এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হবে, দেখো, যে মিউ সমান ডেল্টা প্লাস A বাই 2 গুণিতক 2 বাই A, 2 কেটে গিয়ে এটা পাচ্ছি। আর এখান থেকে তোমরা পেয়ে যাবে ডেল্টা M সমান মিউ A মাইনাস A কিংবা মিউ মাইনাস 1 ইন্টু A। তো এই হচ্ছে আরেকটা সমীকরণের যে আকারে আমরা প্রকাশ করতে পারি খুব পাতলা প্রিজম এবং ন্যূনতম চ্যুতির অবস্থায়, ন্যূনতম চ্যুতির শর্তে এবং পাতলা ন্যূনতম চ্যুতির শর্তে, এই যে এইগুলো হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত, সেটা যখন আমরা অ্যাপ্লাই করছি যে প্রতিসরাঙ্কের একটা সমীকরণ পাচ্ছি, এবং পাতলা প্রিজমের ক্ষেত্রে আরো একটা সমীকরণের বিশেষ রূপ পাচ্ছি। তো এই সমীকরণগুলোর কিন্তু প্রয়োগ বিভিন্ন গাণিতিক প্রশ্নে তোমরা পেতে পারো। তো
তো এর পরবর্তী যে আলোচনাতে আমরা চলে আসব সেটা হচ্ছে বিভিন্ন প্রতিসরণের যে প্রাকৃতিক দৃষ্টান্তগুলো। প্রতিসরণের যে বিভিন্ন প্রাকৃতিক দৃষ্টান্তগুলোর মধ্যে আমরা এখানে উল্লেখ করেছি যে ভিডিওটা যাতে করে একটু ছোট হয় তার চেষ্টা করছি। প্রতিসরণের প্রাকৃতিক দৃষ্টান্ত হচ্ছে তারাদের ঝিকিমিকি। এই যে মহাকাশে যে আমরা তারাগুলো দেখতে পাচ্ছি, তারা যখন সেখান থেকে আলো আসছে এই ভিতরের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় পৃথিবীতে যখন এসে পৌঁছানোর চেষ্টা করছে, তো সেক্ষেত্রে কি হয়, আর পৃথিবীর বড় করে আঁকছি, এই রশ্মিটা যেটা আসার চেষ্টা করছে সেটা বিভিন্ন প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে আসছে, বিভিন্ন ভেতরে নিচের দিকে ঘন মাধ্যম, উপরের দিকে লঘু, বা তাছাড়া তাপমাত্রার সঙ্গে সঙ্গে এদের যে অবস্থানগুলোর পরিবর্তন হচ্ছে। তো সেই জন্য কি হবে, আলোক রশ্মিটা কখনো যে পথে আসছে কখনো অন্য পথে চলে যাচ্ছে। ব্যাপারটা কি, কোন একটা মাধ্যম ধরো ঘন, এটা হচ্ছে লঘু ছিল, আলোক রশ্মি এখানে আসার সময় অভিলম্বের দিকে যেভাবে বেঁকে এসেছিল, পরক্ষণেই এটা ঘন থেকে লঘু হয়ে গেছে, তো এদিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ একটা এরিয়ার মধ্যে এদেরকে আমরা তাদের রশ্মিটার যে আসছে সেটাকে আমরা দেখবো। তো সেই জন্য তারাগুলোর অবস্থান আমরা স্পষ্ট করে দেখতে না পেয়ে এদিক ওদিক দেখতে পাচ্ছি, স্পষ্ট করে এই এলাকার মধ্যে তেমন ঝিকমিক করতে দেখছি। এবং তো এটা হচ্ছে নিশ্চয়ই প্রকৃতপক্ষে আলোর প্রতিসরণের দরুনই ঘটছে। তাছাড়া সূর্যোদয় সূর্যাস্তের আগেও আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। ধর সূর্য এখান থেকে দিগন্ত রেখার নিচে আছে, এই রশ্মিগুলো কিন্তু প্রতিসরণের দরুন আমাদের চোখে যখন লঘু থেকে ঘন দিকে আসবে, অভিলম্বের দিকে বেগে ঢুকে যাচ্ছে, তখন আমরা কিন্তু সূর্যটাকে যখন উদিত হয়নি তখনও কিন্তু আমরা দেখবো যে কিছুটা উদিত হয়ে গেছে। অর্থাৎ এই যে সূর্যের ব্যাস যত হয় সেটা মিনিমাম 2 মিনিট আগে থেকেও সূর্যকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আবার অপরপক্ষে সূর্য যখন অস্ত যাচ্ছে, অস্ত চলে গেছে, ধরো এই পজিশনে অস্ত চলে গেছে, তারপরেও আমরা 2 মিনিট দেখতে পাবো। এইভাবে সূর্যোদয় এবং সূর্যাস্তের পরেও আমরা সূর্যটাকে দেখতে পেয়ে থাকি, যে আমাদের চোখে দেখতে পাওয়া যায়। এইটাই হচ্ছে প্রকৃতপক্ষে সূর্যোদয় ও সূর্যাস্তের আগে যখন প্রতিসরণের ঘটনার দরুন বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে আলোর রশ্মিটা প্রতিসরিত হচ্ছে লঘু থেকে ঘনর দিকে, তো তার কারণেই কিন্তু এই বিষয়টা আমাদের ঘটছে। তো এই প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণটা আমরা আলোচনা করে নেওয়ার পরে সর্বশেষ যে আলোচনাটা আমরা করবো বলছিলাম বিভিন্ন প্রশ্নগুলোর আলোচনা। অর্থাৎ যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, কিছু প্রশ্ন তোমাদের যেগুলো সাধারণত বই থেকে পড়ছে সেইগুলোর কিছু প্রশ্নগুলো আমরা যে তাদের যে ডেসক্রিপশনে আমরা প্রশ্নগুলো দিয়ে দেব। তো এক্ষেত্রে প্রশ্নগুলোকে একবার পড়ে নিচ্ছি, দেখো যে তো সে যাই হোক, এই প্রশ্নগুলোর আলোচনার জন্য আমরা একটা পরবর্তীতে ভিডিও করে নিশ্চয়ই তোমাদের ছোট্ট একটা দিয়ে দেবো, তোমরা বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি।